আমরা আজকে 36তম লেকচার করছি এই সিরিজের। আর এখান থেকে আমাদের ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আগের দিন শেষ হয়ে গেছে, ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক এটা শুরু হবে। ট্রান্সেন্ডেন্টাল লজিকের দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, আগে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক আছে একটা পার্ট, তারপরে ট্রান্সেন্ডেন্টাল লজিক, তার আবার দুটো পার্ট, ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আর ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক। এখন শুরু হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক, এটা সেকেন্ড পার্ট। এরপরে একটা সেকশন আছে, সেটা হচ্ছে কান্টের ট্রান্সেন্ডেন্টাল মেথডের উপর সেকশন, সেটা করবো কিনা আমরা সেটা ভাববো ট্রান্সেন্ডেন্টাল মেথডের উপর, কিন্তু এই অংশটা করা দরকার। এখানে কান্ট আলোচনা করছেন যে কি করে আমাদের ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন হয়। এখন ইলিউশন কত রকমের হতে পারে। সাধারণত আমরা একরকমকে বলি ইলিউশন। ইলিউশন মানে তিন রকম বা চার রকমের কথা বলছি এক এক করে। একরকম হচ্ছে ইলিউশন। ইলিউশন মানে হচ্ছে কিছুকে কিছু অন্য হিসাবে দেখা, রজ্জুতে সর্পভ্রম, এটা হচ্ছে ইলিউশন। মানে বস্তুর যা ধর্ম তা না দেখে অন্য কিছু দেখা, এটা হচ্ছে ইলিউশন। আরেকটা হচ্ছে ডিলিউশন। ডিলিউশন হচ্ছে না, আরেকটা হচ্ছে হ্যালিউসিনেশন। হ্যালিউসিনেশন হচ্ছে ইলিউশনের ক্ষেত্রে কোনো একটা বস্তু আছে, তাকে আমি তার ধর্মটা না দেখে অন্য ধর্ম দেখছি। হ্যালিউসিনেশন হচ্ছে কোনো বস্তু নেই অথচ আমি দেখছি, এটা একটা মনোরোগের অবস্থা। ইলিউশন আমাদের সবারই হয়, দড়িতে সাপ আমরা সবাই দেখি, কখনো না কখনো হয় আমাদের ইলিউশন। কোনো একজন অপরিচিত লোককে দেখে হঠাৎ পিছনে থেকে গায়ে হাত দিয়ে ডেকে একটা নাম ধরে ডেকে আমরা বলি, হয়তো পিছন থেকে তার মতোই লাগছে, নাম ধরে ডেকে বলি না, তারপর দেখে নিজেরাই লজ্জিত হয়ে পড়ে বলি সরি সরি আমি ভেবেছিলাম। তো ইলিউশনটা খুব কমন, সবার হয়। এখন হ্যালিউসিনেশনটা সবার হয় না। হ্যালিউসিনেশনটা জেনারেলি সবার হয় না। সাধারণ অবস্থায়, জাগ্রত অবস্থায় হ্যালিউসিনেশন হচ্ছে কোনো কিছু নেই অথচ তাকে দেখা বা জানা। এটা বিশেষভাবে মনোরোগীদের হয়, যারা স্কিজোফ্রেনিয়ার রোগী তাদের এটা হয়। কেউ নেই অথচ সে দেখতে পায় সামনে আছে একজন, কেউ তাকে মারতে আসছে, তাকে কোনো ক্ষতি করতে আসছে, এরকম দেখে, অথচ সামনে কেউ নেই, বাকিরা দেখছে যে কেউ নেই, কিন্তু সে দেখতে পাচ্ছে যে তাকে মারতে আসছে, অমুকে তাকে মারতে আসছে। এটা এটা যারা স্কিজোফ্রেনিয়ার রোগী তাদের ক্ষেত্রে খুব কমন। এটাকে বলে হ্যালিউসিনেশন। এখানে কিন্তু অবজেক্ট নেই, ইলিউশনে অবজেক্ট আছে, এটাই মেইন পার্থক্য। আরেকটা হচ্ছে ডিলিউশন। ডিলিউশন হচ্ছে ফলস ওয়ার্ল্ড ভিউ। যেমন ধরো কেউ ভাবতে পারে, এগুলো ডিলিউশনটা সাধারণত সাধারণ লোকেরও হয়, কিছু লোকের হয়, কিছু মনোরোগের ক্ষেত্রেও হয়। ফলস ওয়ার্ল্ড ভিউ, কারোর কারোর মনে হয় জগতে যারা আছে সবাই আমার শত্রু, সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এটা কিন্তু ইলিউশন নয়,
এটা হ্যালিউসিনেশনও নয়। এরকম নয় যে কেউ নেই তাকে দেখছে বা কোনো কিছু তাকে অন্য ধর্ম দিয়ে দেখছে। তার একটা বিশ্বাস জগৎ সম্পর্কে, জগতে যত মানুষ আছে সবাই আমার শত্রু, সবাই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এটাকে বলে ডিলিউশন। এটা একটা ওয়ার্ল্ড ভিউ। আমি এমন একটা জগতে বাস করি যে জগৎটা ঠিক বাস্তব জগতের মতো নয়। বাকি লোকেরা বুঝতে পারছে বাস্তব জগতের মতো নয়, কিন্তু আমার যদি হয় আমি বুঝতে পারবো না যে ওটা বাস্তব জগতের মতো নয়। অবশ্যই সব প্রকার ভ্রমেই আহ প্রতি প্রকার ভ্রমেই যার হয় সে কিন্তু বুঝতে পারে না যে এটা এরকম নয়, একটা কেস ছাড়া। ইলিউশনের ক্ষেত্রে আবার ফিরে আসি, ইলিউশনের 3 রকমের মধ্যে ইলিউশনের ক্ষেত্রে ফিরে আসি। ইলিউশন আবার 2 রকমের হয়। একরকম হচ্ছে অর্ডিনারি ইলিউশন বা পার্সোনাল ইলিউশন, আর একটা হচ্ছে ইউনিভার্সাল ইলিউশন। এখন পার্সোনাল ইলিউশন রজ্জুতে সর্বভ্রম, তোমার হয়েছে আমার হচ্ছে না, আমার রজ্জু বলেই জ্ঞান হয়েছে। এটা খুব কমন পার্সোনাল এই জন্য ইলিউশনটা। প্রত্যেকের ক্ষেত্রে আলাদাভাবে হয়, কারোর হয় কারোর হয় না। একই জিনিসে তোমার ওকে ওই বন্ধু হিসাবে মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না। একই সঙ্গে চলছিলাম আমরা, দুজনেরই বন্ধু। তুমি ডাকলে, আমি ডাকলাম না, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম ও সেই লোকটা নয়, কিন্তু তুমি, তোমার যেন মনে হয়েছিল তুমি তাকে ডাকলে, তোমার ইলিউশন। এটা অনেক পার্সোনাল। পার্সোনাল মানে প্রাইভেট নয়, বা প্রাইভেটও বলতে পারো। আরেক রকম হচ্ছে ইউনিভার্সাল ইলিউশন। চাঁদটাকে আমরা ছোট দেখি, দুটো রেল লাইন, দুটো রেল দূরে গিয়ে জুড়ে যায়, এগুলো আমরা দেখি। একটা যদি কাঠি জলে ডোবানো থাকে বাঁকা দেখি, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ইলিউশন। এখন দেখো, যেগুলো পার্সোনাল ইলিউশন বা প্রাইভেট ইলিউশন, সেই ইলিউশন গুলো কেটে যেতে পারে। যেই তুমি রজ্জুটাকে রজ্জু হিসাবে জানলে, ওটাকে আর সর্বজ্ঞান তোমার তখন আর হবে না। কিন্তু যেগুলো ইউনিভার্সাল ইলিউশন, তুমি ঠিকটা জানলেও তোমার ইলিউশনটা হবে, কারণ তোমার সেন্সটা ওইভাবেই তৈরি। এই ইলিউশন গুলোর ক্ষেত্রে কোনো কিছু করার নেই। তুমি যতই জানো যে রেল রেল দুটো জুড়ে যায় না, তো তুমি তবুও তুমি তাই দেখবে রেল জুড়ে যাচ্ছে। তুমি যতই জানো চাঁদ যত ছোট নয়, তবুও তুমি চাঁদটাকে ছোট দেখবে। চাঁদ যখন উদিত হয় তখন চাঁদটার আকার বড় লাগে, পরে ছোট লাগে। এই চাঁদ যে আকার পরিবর্তন করে না এটা তুমি জানো, কিন্তু তবুও তোমার সেই ইলিউশনটা হবে। তাহলে ইউনিভার্সাল ইলিউশন গুলো কিন্তু হয়, কিন্তু আমরা যদি জানি তার আসল কারণটা, তাহলে আমাদের ঠকাতে পারে না। প্রাইভেট ইলিউশন একসময় যখন আমি মানে তার বাধক জ্ঞান হয়, বাধক জ্ঞান হলে ইলিউশনটা হয় না, কেটে যায়। এটা ইউনিভার্সাল ইলিউশনের মতো নয়। হ্যালুসিনেশন আর ডিলিউশন এগুলো যেহেতু, দেখো ড্রিম স্টেট গুলো জেনারেলি আমাদের হ্যালুসিনেশন। আমরা যে মানুষগুলোকে দেখি, যে জায়গাগুলো দেখি, সেগুলো নেই, এগুলো হ্যালুসিনেশন। ড্রিম স্টেট কেটে গেলে হ্যালুসিনেশনটাও কেটে যায়। আমরা বুঝি যা দেখেছিলাম সেগুলো মিথ্যা। আর যেগুলো ডিলিউশন, এমনি হ্যালুসিনেশন অন্য কেসে, যেগুলো মেডিকেল কেস, সেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু
মানে ওইভাবে কাটে না, একটা অবস্থায় এলে ওটা কেটে যাবে এরকম ভাবে কাটে না, ওটা বিশেষ মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা কাটে, যেগুলো প্যাথোলজিক্যাল কেস অফ হ্যালুসিনেশন, যেমন স্কিজোফ্রেনিয়া, সেখানে ওরকম ভাবে কেটে যায় না দুম করে, ওটা সেগুলো দেখতেই থাকে, কিন্তু তার চিকিৎসা হলে একটা অবস্থায় সেটা কেটে যায়। ঠিক তেমনি ডিলিউশন, তার কাউন্সেলিং এটসেট্রা, তার কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ইত্যাদি দ্বারা ডিলিউশন কাটানো যেতে পারে, কিন্তু ডিলিউশন এমনিতে কাটে না। কাজে এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কান্ট আরেক রকম ইলিউশনের কথা বলছেন, যেটা নিয়েই এই চ্যাপ্টারে আলোচনা বা এই বুকে আলোচনা, সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন। সেটা কিরকম জিনিস একটু পরে বলবো, আগে দেখা যাক কান্টের ইলিউশন সম্পর্কে ভিউ কি। প্রথমত, কান্ট ইউনিভার্সাল ইলিউশন যেগুলো, যেমন ওই চাঁদকে ছোট দেখা, চাঁদকে বড় দেখা, এই যে ইলিউশন, এই ইলিউশন গুলোকে কান্ট সেই অর্থে ইলিউশনের অর্থে জায়গায় রাখবেন না, কারণ এগুলো স্বাভাবিক, ওইভাবেই জিনিসটা আসে। ওই জিনিসটা অন্যভাবে হতে পারে না, এই জন্য কান্ট ওইটাকে আলাদাভাবে রাখবেন না। ওগুলো একরকমের যথার্থ জ্ঞান। আচ্ছা, লাইনটা ওই রেল দুটো জুড়ে যাবে না এরকমটা কি তুমি এক্সপেক্ট করো ভিশনে? চাঁদটা যখন উদিত হয় তখন বড় দেখাবে না আর পরে ছোট দেখাবে না, এরকমটা কি তুমি এক্সপেক্ট করো? সেটা তো করো না। কাজে ওটাকে তিনি ভ্রমের মধ্যে ধরবেনই না। স্যার, হ্যাঁ, এটা তো ওরমই হলো, চাঁদটা ছোট দেখাবে না, এই জ্ঞানটা হচ্ছে ধরুন কোনো দূর থেকে যখন আমি একটা জাহাজ দেখছি সমুদ্রে, তো জাহাজটা তো আমি ছোটই দেখবো, মানে এটাও আমার ইলিউশন হচ্ছে, কিন্তু আমি জানি জাহাজটা বড়। হ্যাঁ, ওটা মানে এটা তো এক অর্থে। নৈকট্য আর। হ্যাঁ, হ্যাঁ, তো বলুন। আমি আসছি এই পয়েন্টটায়। এটা এক অর্থে ইলিউশন, কিন্তু এটাকে সেই অর্থে ইলিউশন বলা যায় না। তার কারণ হচ্ছে আহ তেমন অর্থে ইলিউশন বলা যায় না, তার কারণ হচ্ছে একটু ভেতরে গভীরে যেতে হবে। কান্ট, আমরা বলেছিলাম কান্টের স্টোরিটা হচ্ছে ইনসাইড আউট স্টোরি, ভেতরের থেকে বাইরের স্টোরি। এইখানে যেখানে ইউনিভার্সাল ইলিউশন হয়, সেই স্টোরি, সেই গুলো ইন্দ্রিয় জনিত, আমার ইন্দ্রিয়ের লিমিটেশন জনিত, তার সীমাবদ্ধতা জনিত, তাই তো? তাই জন্যই হ্যাঁ আমরা স্যার। দূরেরটাকে ছোট দেখি, ইন্দ্রিয়টাই আমার ওরকম ভাবে তৈরি। এখন কান্ট তো ইন্দ্রিয় মানতে পারবেন না, ইন্দ্রিয় ইন্দ্রিয় দোষ এগুলো তো সাইকোলজির ব্যাপার। কাজে সেই আলোচনার মধ্যে কান্ট ঢুকছেন না, ওই সাইকোলজিক্যাল অ্যানালিসিসের মধ্যে। তাহলে কি হবে? ওখানে ওখানে একটা কিছু হচ্ছে, ইলিউশন হচ্ছে, রিয়েলিটিটা অ্যাজ ইট ইজ আমার কাছে আসছে না, কিন্তু যেভাবে আসছে সেভাবেই আসার কথা। কান্ট তো এমনিতেই বলে দিয়েছেন, থিং ইন ইটসেলফ, এগুলোর জ্ঞান আমার হয় না। তাহলে ইন ইটসেলফ যেমন হবে তেমন জানবো, এরকমটা তো এক্সপেক্ট করাও যায় না। সবকিছুকেই আমরা ওইভাবে দেখি, সে অর্থে এটাকে ইলিউশন বললে সবকিছুকেই ইলিউশন বলতে হয়, কিন্তু এটা একটা বিশেষ অর্থে ইলিউশন। কারণ যে ওইটা ওরকম নয়। আমি যদি
কাছে গিয়ে দেখতে পারতাম, যেটা আমার পক্ষে করা সম্ভব, তাহলে যেই স্থানে দুটো মিলে গেছে সেই স্থানে গিয়ে যদি দেখতাম, তাহলে দেখতাম যে ওই দুটো মেলেনি, ওই দুটো আলাদা, মিলে যায়নি। এই অর্থে ওটা ইলিউশন। ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন গুলো এই অর্থে ইউনিভার্সাল ইলিউশনের সঙ্গে একরকম। ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন গুলো, ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন কাকে বলে সেটা পরে বলবো, কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন গুলো হলেও, হওয়ার পরে যখন আমরা বুঝি এগুলো ইলিউশন, তারপরেও এই ইলিউশন গুলো থাকবে। ঠিক যেমন ইউনিভার্সাল ইলিউশন গুলো আমরা জানার পরেও থাকে, আমরা তার দ্বারা ভ্রমিত হই না, কিন্তু থাকে। ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন গুলো অনেক রকম, ওই রকম যে তুমি যদি ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক পড়ো, কান্ট মনে করছেন, তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন গুলো বুঝে যাবে যেগুলো ইলিউশন, কিন্তু তবুও তোমার কাছে সেগুলো থাকবে, তুমি ওইভাবেই চিন্তা করবে, ওই জিনিসগুলোই পাবে। আচ্ছা, এবার আসা যাক অর্ডিনারি ইলিউশনের ক্ষেত্রে। কান্টের অর্ডিনারি ইলিউশন, যেমন রজ্জুতে সর্পভ্রম, এখানে কি হয়? কান্টের পক্ষে এটা এক্সপ্লেন করা অত্যন্ত দুরূহ। ধরো, যারা রিয়েলিস্ট, কান্টের মতো রিয়েলিস্ট নন, কান্টের মতন ইনসাইড আউট রিয়েলিস্ট নন, বা ট্রান্সেন্ডেন্টাল রিয়েলিস্ট নন, মানে ইমানেন্ট রিয়েলিস্ট নন, কান্টের ভাষায় এম্পিরিক্যাল রিয়েলিস্ট, ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিস্ট। কিন্তু ওই এম্পিরিক্যালটা তো কনস্ট্রাক্টেড এম্পিরিক্যাল অবজেক্ট, কনস্ট্রাক্টেড অবজেক্ট। সেই মতের ক্ষেত্রে ইলিউশনকে ব্যাখ্যা করা খুব ডিফিকাল্ট। এক হচ্ছে অবজেক্টটাকে আমি ডাইরেক্ট জানি, ডাইরেক্ট না জেনে কোনো উপায় নেই, কারণ অবজেক্টটাকে তো আমিই তৈরি করেছি। আমার কগনিটিভ ফ্যাকাল্টি, আমার যে জ্ঞানীয় বৃত্তি, সেটাই বস্তুটাকে, বিষয়টাকে তৈরি করেছে। সেটা তৈরি করায় সে তার তৈরি বিষয়টাকে জানে। এখানে ভ্রমের সম্ভাবনা কোথায়? কান্ট খুব ক্লেভারলি এখানে ভ্রমের সম্ভাবনা ব্যাখ্যা করছেন। ভ্রম মানে রজ্জুতে সর্পভ্রম, ওই জাতীয় ভ্রম। এই যত রকম ভ্রম বললাম তার মধ্যে ওই প্রকার ভ্রম, রজ্জুতে সর্পভ্রম। এই ভ্রমটাকে কি করে ব্যাখ্যা করবে? এটা খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন ফর এনি রিয়ালিস্ট, কান্টের ক্ষেত্রে তো বটেই। এখন এটাকে ব্যাখ্যা করতে গেলে কান্টের আমরা আগে যা পড়ে এসেছি সেই অংশটার কথা মনে করতে হবে, যে সেখানে কান্ট বলেছেন আমাদের ইনটুইশন হয়, তার উপর কনসেপ্ট গুলো অ্যাপ্লাইড হয়। 12 রকমের ক্যাটেগরিজ আছে, সেগুলো অ্যাপ্লাইড হয়, আর তার অধীনে যে সমস্ত কনসেপ্ট আছে, যেগুলো এম্পিরিক্যাল কনসেপ্ট, সেগুলো অ্যাপ্লাইড হয়, হয়ে জ্ঞান কমপ্লিট হয়। এই তো মূল কথা পুরো ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক, ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক, তার মূল কথা। কিন্তু এর ভিতর অনেক সূক্ষ্মতা আছে। তার ভিতর একটা কথা হচ্ছে, সব কথা তো এখানে আবার করে বলা যায় না, যেটুকু দরকার সেটুকু টেনে এনে বলি, তোমাদের মনে পড়ে যাবে, যে কনসেপ্টস গুলো, যেগুলো আন্ডারস্ট্যান্ডিং এর কনসেপ্ট, পিওর কনসেপ্টস, বা যে কোনো কনসেপ্ট, পিওর হোক বা এম্পিরিক্যাল হোক, কনসেপ্টস গুলো হচ্ছে রুলস, কতগুলো রুলের মতো, নিয়ম। এখন যে কোনো কনসেপ্ট, যে কোনো রুল, যে কোনো ইনটুইশনের ওপর অ্যাপ্লাইড হয় না। এটা স্বাভাবিক। কোনোটাকে দ্রব্য বলি, কোনোটাকে গুণ বলি, কোনোটাকে
কারণ বলি, কোনোটাকে কার্য বলি, কোনোটাকে সম্ভাব্য বলি, কোনোটাকে আবশ্যিক বলি। তো যে কোনো কনসেপ্ট তো যে কোনোটার উপর আরোপিত হয় না। সম্ভাব্যের উপর আবশ্যিক আরোপিত হয় না, গুণের উপর দ্রব্য আরোপিত হয় না, কার্যের উপর কারণ আরোপিত হয় না, এরকম আর কি। কনসেপ্ট গুলো তাহলে একটা রুল যে কিভাবে আরোপিত হবে, কিভাবে ইনটুইশন গুলোকে ইউনিফাই করা যাবে, ইউনাইট করা যাবে। অনেক ইনটুইশন আছে, কিন্তু সবগুলো জুড়ে জুড়ে আমার একটা হয়ে গেল, এটা মানুষ, এরা মানুষ। দেখো কেমন কনসেপ্ট আরোপ করে দিলাম, এরা সব দ্রব্য, এগুলো সব দ্রব্য, কনসেপ্ট আরোপ করে দিলাম। কি করে করি? এই যে রুলগুলো, রুল তো অনেক, যে কোনো জিনিসের উপর তো যে কোনো রুল আরোপিত হয় না। এটা কে ঠিক করবে? এটা ঠিক করতে গেলে একটা অবজেকশন আছে কান্টের বিরুদ্ধে, যে এটা ঠিক করতে গেলে তাহলে রুলের উপরে আরেকজন থাকতে হয়, যে কোথায় কোন রুল। অনেকগুলো রুল আছে, ল আছে। জাজ সাহেব তো যে কোনো জায়গায় যে কোনো ল অ্যাপ্লাই করেন না, তাহলে একজন জাজ সাহেব থাকতে হয়, উকিল সাহেব থাকতে হয়, তাহলে একজন থার্ড পার্টি থাকতে হয়, যে কোন কেসে কোন রুল অ্যাপ্লাইড হবে। এখানে কে থার্ড পার্টি, যে এই কেসে এই রুল অ্যাপ্লাইড হবে, ওই কেসে ওই রুল অ্যাপ্লাইড হবে না? যেমন ল এর ক্ষেত্রে যেগুলো মেয়েদের আইন, সেগুলো ছেলেদের উপর অ্যাপ্লাইড হয় না। ছেলেরা 498 এর কেস ঠুকতে পারবে না, মেয়েরা গিয়ে 498 এর কেস ঠুকতে পারবে। আবার উল্টোটাও ঠিক। তাহলে ল এর ক্ষেত্রে যেমন একজন লয়ার থাকেন যিনি, বা একজন জাজ থাকেন, জাজরা করেন না কাজটা, লয়াররা করেন, যে এই রুল, বা পুলিশ করে, এই রুলটা এখানে অ্যাপ্লাইড হবে। এখানে কে করে? এখানে করে কিন্তু ইনটুইশন নিজে। ইনটুইশনের নেচার অনুসারে ক্যাটেগরি বা কনসেপ্ট গুলো অ্যাপ্লাইড হয়। এখানে থার্ড পার্টি লাগে না। যদি বলো থার্ড পার্টি লাগে, তাহলে অনেকেই আচ্ছা, একটু পরে গিয়ে আর একটু বেশি ব্যাখ্যা করবো এটাকে। থার্ড পার্টি লাগে যদি বলো, তাহলে এখানে ইনফাইনাইট রিগ্রেসের প্রবলেম এসে যাবে। থার্ড পার্টি ওই ইনটুইশন অ্যান্ড কনসেপ্টকে জোড়ে, সেটা থার্ড পার্টিটা ধরো এক্স, ইনটুইশন আর কনসেপ্টকে জোড়ে, তাহলে ইনটুইশনের সঙ্গে এক্স কে কে জোড়ে? ওয়াই কে লাগবে। আর এক্স এর সঙ্গে কনসেপ্ট কে কে জোড়ে? জেড কে লাগবে। অ্যাড ইনফিনিটাম, একটা ইনফাইনাইট রিগ্রেস হয়ে যাবে, যে কি করে জুড়ছে। তো কান্ট প্রথমেই সেখানে, এবং এই আপত্তিটা অনেকে তুলেছেন কান্টের কনসেপচুয়ালিজমের বিরুদ্ধে। কনসেপচুয়ালিজম কি আর নন কনসেপচুয়ালিজম কি আজকে ভাবছি বলবো না। মানে কান্টের ক্ষেত্রে কনসেপচুয়ালিজম কি, কান্টকে অনেকে কনসেপচুয়ালিস্ট বলেন, অনেকে নন কনসেপচুয়ালিস্ট বলেন, দুটো মতই আছে। কনসেপচুয়ালিজম কি এবং নন কনসেপচুয়ালিজম কি, এই পার্থক্যটা আজকে আলোচনা করতে গেলে আমরা আজকের আলোচনা থেকে সরে যাব, এই জন্য আজকে ওটা বলবো না। কিন্তু যারা, এইটুকু জেনে রাখো, যারা কনসেপচুয়ালিস্ট, মানে কান্টের যারা কনসেপচুয়ালিস্ট ইন্টারপ্রিটেশন দেন, কান্টকে যারা কনসেপচুয়ালিস্ট বলেন, কান্ট এক অর্থে কনসেপচুয়ালিস্ট জেনারেল অর্থে, কিন্তু একটা বিশেষ অর্থ আছে কনসেপচুয়ালিজম আর নন কনসেপচুয়ালিজম ইন দ্য কান্টসিয়ান কনটেক্সট। সেই বিশেষ যে ডিবেটটা আছে, সেখানে যারা নন কনসেপচুয়ালিস্ট, তারা কনসেপচুয়ালিজমের বিরুদ্ধে এই আপত্তিটা দেন, ইনফাইনাইট রিগ্রেসের আপত্তিটা দেন। আপত্তিটা এরকম যে কান্টের মতে ইনটুইশন গুলোর মিনিংফুল হয়, ইনটুইশন গুলো মিনিংফুল হয় কনসেপ্ট দিয়ে, এবং ইনটুইশন
মানে রেফারেন্স আসে, ইন্টুইশনটা রেফারেন্সিয়াল হয়ে ওঠে কনসেপ্ট দিয়ে, অর্থাৎ তার সেটা বাচ্য হয়ে ওঠে যদি কনসেপ্ট বসে। তো এই ইন্টুইশনের সঙ্গে কনসেপ্টকে কে জোড়ে? ওই আপত্তি। যদি কেউ থার্ড পার্টি জোড়ে তাহলে এখানে ইনফাইনাইট রিগ্রেস হবে, কারণ থার্ড পার্টির সঙ্গে কি করে কানেকশন হলো সেই করে প্রশ্নটা রিকার্সিভ হয়ে যাবে, কাজে সেখানে ইনফাইনাইট রিগ্রেস হবে। এখানে আমি নিজস্ব ইন্টারপ্রিটেশনটা বলছি, কারণ কোনো একটা ইন্টারপ্রিটেশন তো বলতে হবে, সব ইন্টারপ্রিটেশন তো বলা যাবে না কান্টের। স্যার আপত্তিটা কি নন কনসেপচুয়ালিস্টদের? কনসেপচুয়ালিস্টদের বিরুদ্ধে। ঠিক আছে, কারণ কান্টের মতে, কান্ট বলেইছেন যে ওই যে যেখানে বিখ্যাত লেখা যে A91 লিখছেন যে ওই যে thought without matter is empty and intuition without concept is blind. এই যে বলছেন, এই কথাটা বিখ্যাত এবং অফট কোটেড। মাঝে মাঝে তোমরা ইউজি ক্লাসের পরীক্ষায় এই প্রশ্নের উত্তরও দিয়ে এসছো, লিখে এসেছো। সেইটা থেকে এমন মনে হয় যে দুটোকে ছেড়ে থাকতে পারে না। এখন ইন্টুইশনের দিক থেকে যদি তাকানো যায় তাহলে তো ইন্টুইশন ব্লাইন্ড, ওই কনসেপ্ট ছাড়া। ব্লাইন্ড অর্থে কি অর্থে ব্লাইন্ড? ব্লাইন্ডটা তো একটা মেটাফরিক্যাল টার্ম। ইন্টুইশনে তো আর চোখ নেই যে ব্লাইন্ড হবে, এটা মেটাফরিক্যাল টার্ম। তাহলে ব্লাইন্ড কথাটার মানে কি এখানে? ব্লাইন্ড কথাটার মানে হলো যে সেটা নন রেফারেন্সিয়াল হয়ে যায়, অবাচ্য, সেটা কিছুকেই প্রকাশ করে না, সেটা কিছুই নয়। কনসেপ্ট এসে তাকে কিছু করে তোলে, এটা বলে কনসেপচুয়ালিজম। তাহলে ইন্টুইশনের কোনো মিনিং হয় না, এটা মিনিংলেস। বেশি করে বলতে গেলে এটা নাল, এমটি। এমটি বলেননি কান্ট, এটা নাল, নাথিং, এটা একটা নাথিং হয়ে যায়। এবং এটা কোনো ট্রুথকে রেফার করে না। কনসেপ্ট এসে এর এই প্রপার্টি গুলো দেয়, রেফারেন্সিয়াল প্রপার্টি, ট্রুথ প্রপার্টি, এগুলোকে দেয়। যারা নন কনসেপচুয়ালিস্ট তারা বলবেন না, ট্রুথ প্রপার্টি না থাকলেও এর রেফারেন্সিয়াল প্রপার্টি আছে। ইন্টুইশন নিজেই একটা রেফারেন্ট। কনসেপচুয়ালিস্টরা বলবেন ইন্টুইশন রেফারেন্ট নয়, বাচ্য নয়, কারণ ওটাকে তো বলাই যায় না। কিন্তু নন কনসেপচুয়ালিস্টরা বলবেন না, ওটা বাচ্য, ওটা রেফারেন্ট। এখন এই তর্কের বাইরের ভিতরে ঢুকলে এখন ওটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এই তর্কটা এত স্থূলভাবে বললে চলে না, বুঝবে না ঠিক মতো, এটা পরে ঢোকা যাবে। কিন্তু কান্টের যে ইলিউশন নিয়ে কথা, সেটাকে আরেকটু ভাঙা যাক। ইলিউশনটা হয় কি করে? অর্ডিনারি ইলিউশনের কথা বলছি, স্নেক রোপ টাইপ অফ ইলিউশন হয় কি করে? আমার ইন্টুইশন আসে, তার উপর ইন্টুইশনের নিয়ম অনুসারে কনসেপ্ট বসে যায় বা ক্যাটেগরিজ বসে যায়, আমার জ্ঞান হয়, যথার্থ জ্ঞানই হবে। এতে অযথার্থের জায়গা কোথায়? ভ্রমের জায়গা কোথায়? যারা রিয়েলিস্ট অনেকে ভ্রমের জায়গা খুঁজেছেন অন্যভাবে।
যে আমার ইন্দ্রিয় দোষ হয়, নৈয়ায়িক যেমন বলেন ইন্দ্রিয় দোষ হয়, কিংবা দূরত্ব আদি দোষ। সাংখ্য বলবেন যে ইন্দ্রিয় দোষ হতে পারে, দূরত্ব একটা দোষ হতে পারে যেখানে চন্দ্রকে ছোট দেখছি, নৈকট্য একটা দোষ হতে পারে যেখানে আমি চোখের কাজলটা দেখতে পাই না, বা খুব কাছে নিয়ে এলে আমার চোখের সামনে কিছু ধরলে আমি কিছু সেটা দেখতে পাই না, একটা নির্দিষ্ট দূরত্ব রাখলে। তবে একটা ছবি একদম চোখের সামনে ঠেসে ধরলে তুমি, আমি সেই ছবিটা কিছুই বুঝবো না। তাহলে নৈকট্য একটা দোষ, অভিভব একটা দোষ, এরকম অনেক দোষের কথা বলেছেন সাংখ্যরা। অভিভব, যে সূর্যের আলোতে একটা মোমবাতি জ্বালালে কিংবা একটা প্রদীপ জ্বালালে তুমি প্রদীপের আলোটা আলাদা করে দেখতে পাবে না, কিংবা একটা টর্চ জ্বালালে টর্চের আলোটা আলাদা করে দেখতে পাবে না সূর্যের মধ্যে, কারণ ওটা অভিভূত হয়ে গেছে সূর্যের আলোতে। এটা অভিভব দোষ। এগুলো দেখো সবই বাহ্য, এই দোষগুলো। অর্থাৎ আমাদের ধীশক্তির বাইরে এই দোষটা, বা আমাদের কগনিটিভ ফ্যাকাল্টি, ধীশক্তিও বলবো না, কগনিটিভ ফ্যাকাল্টি, কারণ অনেক জায়গায় কগনিটিভ ফ্যাকাল্টি শব্দটা ব্যবহার করেছেন, আমাদের কগনিটিভ ফ্যাকাল্টির বাইরে অবস্থিত, হয় ইন্দ্রিয়ে অবস্থিত, না হলে পরিবেশে অবস্থিত, এইভাবে। কান্টের এই উত্তর দেওয়ার সুযোগ নেই। তাহলে কান্ট কি উত্তর দেবেন? কেন কান্টের এই উত্তর দেওয়ার সুযোগ নেই? কান্ট তো ওই আউটসাইড স্টোরিটা বলতে পারবেন না, বলতে গেলে ইনসাইড আউট স্টোরি বলতে হবে, আউটসাইড ইন স্টোরি বলতে পারবেন না। সাংখ্যরা যে দোষের কথা বলছেন, নৈয়ায়িকরা যে দোষের কথা বলছেন, সেগুলো আউটসাইড ইন স্টোরি, কান্টের বলার সুযোগ নেই। তাহলে কান্টের ক্ষেত্রে কান্ট মহা ফ্যাসাদে পড়েছেন। উভয়ত পাশরজ্জু, উভয়ত পাশরজ্জু, যে আমার দুদিকেই পাশ, এদিকে গেলেও গেরো, ওদিকে গেলেও গেরো, দুদিকেই গিট বেঁধে যাবে, আমি ফাঁদে পড়ে যাব। কান্ট করবেনটা কি দেখা যাক। একটু টেক্সট পড়ি। দেখো, অদ্বৈত বেদান্তিরও এইরকম অবস্থা, ইনসাইড আউট স্টোরি। কিন্তু অদ্বৈত বেদান্তি হাতে একটা মস্ত চতুর বিষয় নিয়ে নিয়েছেন, সেটা হচ্ছে মায়া। তাকে যখন খুশি যেমন খুশি তাকে যে নাচন নাচানো দরকার সে নাচন নাচিয়ে নিয়েছেন অদ্বৈত বেদান্তি। তাহলে কান্টের কাছে এরকম কি আছে? কান্টের কাছে আছে একটা ইমাজিনেশন বলে একটা জিনিস আছে, বলে একটা ফ্যাকাল্টির কথা আমরা বলেছিলাম ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের মাঝামাঝি অবস্থায়, সেখানে ইমাজিনেশনের কথা বলেছিলাম। তাহলে ইমাজিনেশন আছে, ইমাজিনেশনটা কিন্তু ইনসাইড ব্যাপার। কান্ট ইমাজিনেশনকে জায়গায় জায়গায় একটা আলাদা ফ্যাকাল্টি বলেছেন, বলেছিলাম ফার্স্ট এডিশনে ফ্যাকাল্টি বলেছেন, ফ্যাকাল্টি অফ ইমাজিনেশন। সেই ইমাজিনেশন আছে। ইমাজিনেশন এসে কি করে, আসলে কি, একটা ব্রিককে, ইটকে সেট করতে গেলে তোমার চৌকো বাক্স লাগবে, একটা বলকে ঠিকঠাক সেট করতে গেলে তোমার গোল বাক্স লাগবে।
স্বাভাবিকভাবে ক্যাটেগরিক্যালি ওইভাবে অ্যাপ্লাইড হয়। তোমার যেটা দেওয়া হয় সেটার মতন ক্যাটেগরিটাই অ্যাপ্লাইড হয়। ইটের ওপর তুমি নিশ্চয়ই গোল বাক্স বসাবে না, আর বলের উপর চৌকো বাক্স বসাবে না। তাহলে জিনিসটা যেমন দেওয়া হয় তেমন অ্যাপ্লাইড হয়। কিন্তু হয় কি, ইমাজিনেশন এসে মাঝখানে একটা রোল প্লে করে। রোল প্লে করে ওই যে ইনটুইশনের যে এলিমেন্টটা আসে সেটার উপর ঠিক ঠিক কনসেপ্ট গুলো বসাতে দেয় না, সে ভিন্ন কনসেপ্ট বসিয়ে দেয়। কেন বসিয়ে দেয়? কান্ট বলেন। তাহলে এখানে বলতে হবে ইনটুইশনের কান্ট ইমাজিনেশনকে কি রোল দিয়েছেন? ইমাজিনেশন আমার যে পুরনো এক্সপিরিয়েন্স, পুরনো ইনটুইশন এর এলিমেন্ট, সেগুলোকে এক জায়গায় করে। এখন ইমাজিনেশন অনেক সময় এমন করতে পারে যে ইনটুইশন গুলো এক জায়গায় হওয়া দরকার সেগুলোকে একসাথে না করে ভিন্ন ভিন্ন ইনটুইশন যেগুলো মিলে না সেগুলোকে এক জায়গায় করে দেয়। তখন কনসেপ্ট, যদি আমি এই শব্দটা ইউজ করতে দাও, কনফিউজড হয়ে যায়। কনসেপ্ট নিজে কনফিউজড হয় না, কারণ কনসেপ্ট তো কনসাস নয়। কিন্তু ধরো ওরকম ভাবে ভাবো, এটা একটা মেটাফর, কনসেপ্টের একটা কনফিউজড অ্যাপ্লিকেশন হয়, হলে সেখানে ইলিউশন হয়। কান্ট কি লিখছেন? এবং আমরা ট্রুথের অপোজিটটা কি ধরি? ট্রুথের অপোজিটটা ধরি ফলসিটি। কান্টের কাছে ট্রুথের অপোজিটটা ফলসিটি এক্ষেত্রে নয়, ট্রুথের অপোজিটটা হচ্ছে ইলিউশন। B350 একদম ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন বলে যে সেকশনটা শুরু হচ্ছে, সেই সেকশনে প্রথম প্যারাগ্রাফে ট্রুথ অ্যান্ড ইলিউশন আর নট ইন দ্য অবজেক্ট, প্রথমেই বলে দিলেন। কারণ তার তো বলার কোনো উপায় নেই, সাংখ্য বা নৈয়ায়িকের মতো, যে বাইরে ইলিউশনের কারণটা বাইরে রয়েছে, বলার উপায় নেই। ট্রুথের কারণটাও বাইরে রয়েছে, এটাও বলার উপায় নেই। Truth and illusion are not in the objects insofar as it is intuited. তাহলে ইনটুইটেড অবজেক্টের মধ্যে ট্রুথ আর ইলিউশন নেই। ইনটুইশনটা যদি ইনটুইশনের মতনই আমার কাছে আসে, ওটা ট্রুথ নিয়েই আসবে, কারণ ওতে ঠিক ঠিক কনসেপ্ট বসে যাবে, বসে গিয়ে ওটা ট্রুথ নিয়ে আসবে। বাট ইন দ্য জাজমেন্ট অ্যাবাউট ইট, আমার ইলিউশনটা কোথায় হয়? জাজমেন্টের ক্ষেত্রে। ইনটুইশনে ইলিউশন হয় না, কনসেপ্টে ইলিউশন হয় না, জাজমেন্টে ইলিউশন হয়। তার মানে আমার একটা ইনটুইশন এলো এবং সেটা আমি সাবস্টেন্স হিসাবে কনসেপ্ট এলো, এটার মধ্যে কোনো ইলিউশন নেই। এটা ইলিউশন হতে পারে দিস ইজ এ টেবল, এটা জাজমেন্ট, কিংবা দিস ইজ আ সাবস্টেন্স, এটা ইলিউশন হতে পারে, এটা একটা জাজমেন্ট। এখানে ইলিউশন হয়, ইলিউশনটাকে ঠেলে দিলেন অবজেক্টের থেকে জাজমেন্টের দিকে। দেখো যারা রিয়েলিস্ট তারা বলবেন ইলিউশনটা অবজেক্টে হয়। আমি দড়িটাকে সাপ দেখি, এটা ইলিউশন। কিন্তু কান্টের কাছে জাজমেন্ট, জাজমেন্ট মানে জাজ করা, একজন জাজ ভুল জাজমেন্ট দিলেন, যে খুনি নয় তাকে, যে দোষী নয় তাকে দোষী সাব্যস্ত করলেন। এখানে সেরকম একটা ঘটনা ঘটছে। একটা জাজমেন্ট, একটা অবজেক্ট সম্পর্কে আমার যে জাজমেন্ট, সেটা ইন্টারনাল জিনিস, তোমরা বুঝতেই পারছো, সেটা একটা কগনিটিভ জিনিস।
সেইখানে ভুল হয়। হলো insofar as it is thought, জাজমেন্টটা থট। উনি কনসেপ্ট আর থটকে খুব কাছাকাছি রেখেছেন। কনসেপ্ট দিয়েই থট হয়, কারণ যেই কনসেপ্ট বসে গেল সেই তুমি ওটা থটে নিয়ে আসতে পারবে। কনসেপ্ট বসে গেলেই তুমি বলতে পারবে দিস ইজ এ টেবিল। টেবিলের কনসেপ্ট বসে গেলেই তুমি ওটাকে জাজমেন্ট বানিয়ে ফেলতে পারবে, এটা থট হয়ে যাবে। Thus, it is correctly said that the sense do not err. ইন্দ্রিয় কোনো ভুল করে না। এখানে ইন্দ্রিয় অর্থে কি, কান্টের ওই ট্রান্সেন্ডেন্টাল সেন্সে ইন্দ্রিয়, ইন্দ্রিয় শক্তি। এখানে ওই অর্থে ওই ইন্দ্রিয় নয় যে ফিজিক্যাল সেন্স, চক্ষু দুর্বল এইগুলোর কথা বলছেন না। সেন্সের থ্রুতে যেটা আসে সেটার মধ্যে কোনো ভুল নেই, ওটা ওরকমই এসছে আমার কাছে, কারণ গিভেনটা কান্ট গিভেন হিসাবেই নেবেন। এইখানে একটা কথা তোমাদের বলা দরকার, ওই যে কনসেপচুয়ালিজম আর অ্যান্টি কনসেপচুয়ালিজমের যে ঝগড়াটা বলছিলাম, ওই ঝগড়াটা কিন্তু সূত্রপাত সেলার্সের থেকে। সেলার্স, আলফ্রেড সেলার্স বলেছেন দ্য মিথ অফ দ্য গিভেন বলে একটা চ্যাপ্টার ওর আছে ওর বইতে। মিথ অফ দ্য গিভেন, এটা কথাটা খুব বিখ্যাত হয়ে গেছে। আমি অন্য একটা লেকচারে, অর্পিতা ছিল সেই লেকচারে, বলছিলাম যে গিভেনের একটা থিওরি একসময় খুব প্রচলিত ছিল। গিভেন মানে সেন্স ডেটা থিওরি। গিভেনটা মানে যেটা নন কনসেপচুয়ালাইজড পিওর সেন্স ডেটা, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করিনি, যেটা যেমন ভাবে আমার কাছে আসে। যেমন রজ্জু সর্প ভ্রমের ক্ষেত্রে সর্পটা আমার কাছে গিভেন সেন্স ডেটা, ওটার মধ্যে কোনো ভুল নেই গিভেনের মধ্যে। সেলার্স আর্গিউ করছেন দ্য মিথ অফ দ্য গিভেন, ওরকম গিভেন কিছু হয় না। তাহলে বোঝাই যাচ্ছে সেলার্স হচ্ছেন কনসেপচুয়ালিস্ট, মানে ওরকম নন কনসেপচুয়াল কিছু আমার কাছে আসে না, অন্তত কনসাসনেসে ধরা পড়ে না। যদি বা কিছু ধরা পড়ে সেটা মিনিংলেস, নন রেফারেন্সিয়াল। এটা হচ্ছে নন কনসেপচুয়ালিজম। এখন কান্ট এখানে বলছেন, কান্ট কোথাও কোথাও এমন কথা বলেছেন যেটা নন কনসেপচুয়ালিজমকে সাপোর্ট করে, কোথাও কোথাও বলেছেন তো এমন কথা যেটা কনসেপচুয়ালিজমকে সাপোর্ট করে। আসলে কনসেপচুয়াল আর নন কনসেপচুয়ালিজমের ঝগড়াটা হচ্ছে মেইনলি ওই ইনটুইশনটা কনসেপচুয়ালাইজড নাকি তার কনসেপচুয়ালাইজড অস্তিত্বই আছে, নাকি তার কনসেপচুয়ালাইজড হওয়ার আগের একটা অস্তিত্ব আছে। সব প্রত্যক্ষই কি সবিকল্পক প্রত্যক্ষ? নির্বিকল্পক প্রত্যক্ষটা কি কেবল একটা ট্রান্সেন্ডেন্টাল পসিবিলিটি, নাকি নির্বিকল্পক প্রত্যক্ষটাও একটা অ্যাকচুয়ালিটি? এটা নিয়ে হবে। কান্টকে যদি কনসেপচুয়ালিস্ট বলা হয় তাহলে কান্ট বলবেন সবিকল্পক প্রত্যক্ষটাই আমাদের প্রত্যক্ষ, নির্বিকল্পক প্রত্যক্ষটা একটা পসিবিলিটি অফ ট্রান্সেন্ডেন্টাল লজিক বা নেসেসিটি অফ ট্রান্সেন্ডেন্টাল লজিক। নৈয়ায়িকের কাছে কেউ কিছু বলছো? স্যার আমি একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে যে নির্বিকল্পক টার্মটা তো এই ন্যায় বা বৌদ্ধের মতো ব্যবহার করা হচ্ছে এখানে, কিন্তু এক্ষেত্রে কান্টের কনটেক্সটে যে নির্বিকল্পকের মানে ধারণাটা কি হবে, মানে আমরা নির্বিকল্পক বলতে কি ইনটুইশন, বুঝবো? ইনটুইশন। ইনটুইশন। তাহলে
মানে এই প্রশ্নটা কি আদৌ ভ্যালিড হচ্ছে, মানে কোয়ারি যেটা হচ্ছে যে সব প্রত্যক্ষই সবিকল্পক নাকি নির্বিকল্পক প্রত্যক্ষেরও কোনো রোল আছে, এই প্রশ্নটা কি আদৌ ভ্যালিড হচ্ছে? ভ্যালিড হচ্ছে এই কারণেই, কান্ট অনেক জায়গায় এমন কথা বলেছেন যে আমার জ্ঞানটা এরকম হয় যে দিস ইজ এ টেবল, তাই তো হয় কান্টের ক্ষেত্রে, এবং হ্যাঁ আমার ওরকম নির্বিকল্পক, দেখো দেখো বৌদ্ধ বা নৈয়ায়িকের ক্ষেত্রে নির্বিকল্পক একটা সাইকোলজিক্যাল স্টেট, তাই তো, এবং একটা কজাল স্টেট, সেটা সবই কজ করে, সেটা টেম্পোরালি আগে থাকে আর সবিকল্পকটা টেম্পোরালি পরে থাকে। হুম, হুম, নির্বিকল্পকটা কজ, সবিকল্পকটা হচ্ছে এফেক্ট। right, কান্টের ক্ষেত্রে তো এর কোনো কথাটাই বলতে পারবে না, তাই না? হ্যাঁ টিউশনটা কজ আর আমার নলেজটা এফেক্ট, কগনিশনটা এফেক্ট, এটা বলতে পারবে কি? না। কজ এফেক্ট তো ওখানে লাগাতে পারবে না। দ্বিতীয় কথা, ওটা আগে থাকে, টেম্পোরালি আগে থাকে, আর কনসেপ্টটা টেম্পোরালি পরে থাকে, এটাও বলতে পারবে না, ওখানে টাইম লাগাতে পারবে না, তাই তো? কাজেই দুটো পয়েন্টেই তুমি লাগাতে পারবে না, তোমার কথাটা এখানে খেটে যায় এই অর্থে। কিন্তু অন্য একটা অর্থ আছে যেখানে এটা সিমিলার, আইডেন্টিক্যাল নয়। সিমিলার কিন্তু আইডেন্টিক্যাল নয়। সিমিলার কেন? নির্বিকল্পক প্রথমে, তারপরে সবিকল্প, ঠিক তেমনি ওটা সাইকোলজিক্যালি, ঠিক তেমনি ট্রান্সেন্ডেন্টালি ইনটুইশন প্রথমে, তারপরে কনসেপ্টস, তারপরে জাজমেন্ট। বৌদ্ধদের কথা ভাবো, আগে নির্বিকল্পক প্রত্যক্ষ হবে, তারপরে কল্পনা, কল্পনা মানে কনসেপ্ট, রাইট। কল্পনা মানে কনসেপ্ট, কারণ সবই কল্পক, ওখানে দেখো কল্প কথাটা ইউজ করা হয়েছে, ওখানে কনসেপ্ট অর্থে, কনসেপ্ট, কল্পনা অর্থে কনসেপ্ট, তাহলে এখানে কল্পনা কনসেপ্ট অ্যাপ্লাইড হয়। এটা কজালি এবং টেম্পোরালি আগে পরে হতে হবে যেহেতু কজাল। কিন্তু কান্টের ক্ষেত্রে কজাল না হলেও এটা কিন্তু আগে পরের একটা ব্যাপার আছে। ইনটুইশন না এলে কনসেপ্ট অ্যাপ্লাইড হবে না। সেকেন্ড কথা, কনসেপ্ট অ্যাপ্লাইড না এলে জাজমেন্ট ফর্ম হবে না। এখন একটা ভিউ আছে, একটা ওয়ার্ড, যেটা ফ্রেগিয়ান ভিউ, ফ্রেগে, উইটগেনস্টাইন এদের ভিউটা হচ্ছে এই যে only within the context of a sentence a word gets its meaning. হ্যাঁ, অন্যিতাভিধানবাদ, একটা সেন্টেন্সের মধ্যে থেকেই ওয়ার্ড তার মিনিং পায়। তাহলে জাজমেন্টের মধ্যে যতক্ষণ না ওয়ার্ডটা আসছে ততক্ষণ তার মিনিংও নেই। এখন ওয়ার্ডের মধ্যে কি আছে? ইনটুইশন আছে, কনসেপ্টও আছে। তাহলে এই দুটো যতক্ষণ না জাজমেন্টের মধ্যে আসছে তাদের মিনিং বলে কিছু থাকবে না, তাই তো দাঁড়ালো। আর জাজমেন্টের মধ্যে কখন আসবে? যখন কনসেপ্ট লাগবে। তাহলে ইনটুইশন মিনিং পাবে কনসেপ্ট থেকে, তাই লজিক্যাল চেনটা তুমি বুঝতে পারছো। ইনটুইশন মিনিং পাবে জাজমেন্টের মধ্যে এসে, যখন তার ভেতর তারপর কনসেপ্ট লাগবে, আদারওয়াইজ সেটা অনর্থক। কিন্তু অপর ভিউ হচ্ছে ওটা নিজেই একটা অর্থ, কারণ কনসেপ্ট গুলো তো এমটি, ওটা ছাড়া। ওটাই আসল বিষয়। যেমন বৌদ্ধরা বলেন শুধু কনসেপ্ট, শুধু বিকল্পের জ্ঞান হয় না আমাদের, আগে নির্বিকল্পক লাগবে, তারপরে অধ্যাবসায় হবে। কিন্তু প্রকৃত যেটা ট্রুথ ভ্যালু, সেটা কিন্তু আসে ওইটা থেকে, ওই নির্বিকল্পকের যে সলাকশন সেটা থেকেই আসে, তাই তো? ওনা থেকে তো আসবে না, সলাকশন থেকেই ট্রুথ ভ্যালুটা আসবে। তাহলে ট্রুথ ভ্যালু, রেফারেন্সিয়াল ভ্যালু
দুটোই আসছে সলাকশন থেকে। এবার এই কথাটা কান্টের উপর লাগাও, তাহলে ইনটুইশন থেকে ট্রুথ ভ্যালু, রেফারেন্সিয়াল ভ্যালু দুটোই আসবে আলটিমেটলি, কিন্তু থ্রু কনসেপ্টস, তাই তো? নির্বিকল্পক শুধু শুধু রেফার করতে পারে না, কনসেপ্টের থ্রুতেই রেফার করে, কিন্তু করে সলাকশনকে আলটিমেটলি থ্রু সামান্যাল অ্যাকশন। এখানেও তাই। এটা হচ্ছে এই মতটা, যে মতটা পরে বললাম, এটা হচ্ছে কনসেপচুয়ালিজম। আর যারা বলবেন নির্বিকল্পকের ওই ইনটুইশনের নিজস্ব রেফারেন্সিয়াল ভ্যালু, ট্রুথ ভ্যালু আছে, তারা হচ্ছে নন কনসেপচুয়ালিস্ট। বোঝা গেল? হ্যাঁ। সেলার্স কনসেপচুয়ালিস্ট, তিনি তো মিথ অফ দ্য গিভেন মানবেন না, কারণ ইনটুইশনটা অনেকটা গিভেনের মতো, ওটাকে মানবেন না। নন কনসেপচুয়ালাইজড গিভেন ইনটুইশনটা, সেটাকে তিনি মানবেন না, তাহলে তিনি কনসেপচুয়ালিস্ট। ম্যাকডাওয়েলও তাই, কনসেপচুয়ালিস্ট, কান্টিয়ান কিন্তু কনসেপচুয়ালিস্ট ঘরানার লোক। কিন্তু কেউ কেউ নন কনসেপচুয়ালিস্ট ইন্টারপ্রিটেশনও দিয়েছেন। কিন্তু এইখানে আমরা এই ডিবেটটার মধ্যে আর ঢুকবো না, কনসেপচুয়ালিজম নন কনসেপচুয়ালিজমের ডিবেটের মধ্যে। এখানে কান্টের অর্ডিনারি ইলিউশন, বুঝতেই পারছো আমাদের ইন্ট্রোডাকশনটা দুটো তিনটে লেকচারে শেষ করতে হবে, ইন্ট্রোডাকশনটা একটা লেকচারে হবে, কারণ এখানে আমরা শুধুমাত্র এই ইলিউশনের বিভিন্ন টাইপটা বললাম, এবং কান্টের ক্ষেত্রে কি করে ইলিউশন হয়, অর্ডিনারি ইলিউশন। ইউনিভার্সাল ইলিউশনের কথাটা পরে বলবো, অর্ডিনারি ইলিউশন কিভাবে হয়। ইউনিভার্সাল ইলিউশনটাও একটা বর্ডার লাইনে পড়ে হয়তো কান্টের কাছে, ইলিউশন আর ট্রুথের মধ্যে, কারণ ওটা তো ট্রুথ। ইলিউশনের সঙ্গে উনি কিন্তু ফলস, মানে ট্রুথের অপোজিটটা ফলসিটি এখানে করছেন না, ট্রুথের অপোজিটটা ইলিউশন। কিন্তু ওই যে প্যারালাল লাইনস মিট অ্যাট হরাইজন, এইটা তো ট্রুথ, এটা তো কেউ আর ট্রুথ নয় বলতে পারবে না, এটা একটা ট্রুথ, কাজে এটা এক অর্থে ইলিউশন নয়। কিন্তু আরেক অর্থে ইলিউশন এই অর্থে যে আমি যদি যেটাকে হরাইজন বলে মনে করছি, যেখানে একটা হয়তো পতাকা লাগানো আছে, সেটাকে সেই পয়েন্টটায় মিট করছে, সেখানটা পতাকা লাগানো আছে, সেই পয়েন্টটায় আমি যদি যাই, গিয়ে পৌঁছাই, তাহলে দেখবো মিট করে না। এই অর্থে এটা ইলিউশন। তাহলে একদিক থেকে এটা ইলিউশন, আর একদিক থেকে এটা ইলিউশন নয়। এই ইউনিভার্সাল ইলিউশনটা এমন ইলিউশন যে ইলিউশনটা কখনো দূর হবে না, ওই পয়েন্টটা গিয়ে পৌঁছালেও তবুও হরাইজন, মানে হরাইজনে ওই প্যারালাল লাইন দুটো মিট করে যাবে, হরাইজনটা সরে যাবে কিন্তু হরাইজনটা গিয়ে মিট করে যাবে, কারণ যে প্যারালাল লাইনস মিট অ্যাট হরাইজন, এই যে জাজমেন্টটা, এটা ট্রুই হবে, সবসময় ট্রু হবে, যদিও ইট ইজ ক্রিয়েটেড বাই অ্যান ইলিউশন। এটার সঙ্গে কান্ট তুলনা করবেন ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন গুলোকে। কিন্তু এখানে আমরা শুরুতে যেটুকু পড়ছি, আধ পাতাও পড়তে পারিনি, তাতেই এতটা বলতে হলো। আসলে কান্টের লেখা এত কনডেন্সড, এত কথা আছে, এবং তার মধ্যে এত কথা বলা হয়নি যেগুলোকে এক্সট্রাপোলেট করতে হয়। সেই জন্য পড়তে, একে হচ্ছে বইটা খুব ভলিউমিনাস এবং বিশাল বড় বড় প্যাসেজ, একটা লাইন একটা পুরো প্যারাগ্রাফ এখানে ইনসোফার অ্যাজ, ওয়্যার অ্যাজ বলে বলে উনি জুড়ে জুড়ে যাচ্ছেন। এটা কার সাথে, প্রথম ইনসোফারাজটা কোনটার সাথে, কোন ক্লজের সাথে জুড়ছে সেটাই ভুলে যাই প্রথম দিকটা পড়তে গিয়ে, বারবার পড়ে মনে করতে হয় যে হ্যাঁ এটার সাথে ইনসোফারাজটা জুড়ছে। যাই হোক, তো সে কান্ট পড়ার
ওটার সঙ্গে একটু ধাতস্থ হতে হবে, যে কান্ট পড়ার ক্ষেত্রে ওই লেখার স্টাইলটার ক্ষেত্রে সঙ্গে। এখন in a cognition that thoroughly agrees with the laws of understanding, there is also no error. তাহলে কি বললেন, ইনটুইশনের সঙ্গে এগ্রি করলে ইনটুইশনের মধ্যে সেন্সের মধ্যে কোনো এরার নেই, এবং লজ অফ আন্ডারস্ট্যান্ডিং যেগুলোকে আমরা কনসেপ্ট বলি সেগুলোর সঙ্গে এগ্রি করে গেলে, লজ অফ আন্ডারস্ট্যান্ডিং বা রুলস অফ আন্ডারস্ট্যান্ডিং বলতে উনি কনসেপ্টস বুঝেছেন বা ক্যাটেগরিজ বুঝেছেন, সেই ক্যাটেগরিজ গুলোর সঙ্গে এগ্রি করে গেলেও ভ্রম নেই। তাহলে ভ্রম ইনটুইশনেও নেই, ক্যাটেগরিজেও নেই। But the formal aspect of all truth consists in agreement with the laws of the understanding. তাহলে আমাদের সব ট্রুথ কার থাকে, জাজমেন্টের থাকে। কখন থাকে? যখন লজ অফ আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে এগ্রিমেন্ট হয়। তার মানে বোঝা যাচ্ছে ইলিউশন কখন হবে? যখন লজ অফ আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে এগ্রিমেন্ট হবে না। তার মানে কি, ইনটুইশনের সঙ্গে ঠিক ঠিক ক্যাটেগরি মিলল না, লজ অফ আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে এগ্রিমেন্ট না হওয়ার তাই মানে দাঁড়ায়, লজিক্যালি এটাই ফলো করে। লজ অফ আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে এগ্রিমেন্ট হওয়ার মানে হচ্ছে ক্যাটেগরির সঙ্গে ফিট ইন করা ইনটুইশনের, আর লজ অফ আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে মিসফিট হওয়া মানে ক্যাটেগরিজ এর সঙ্গে ইনটুইশনের মিসফিট হওয়া। In the senses, there is no judgment at all. ইনটুইশনের মধ্যে কোনো জাজমেন্ট নেই। Neither truth nor false one. ট্রুথও নেই, ফলসিটি নেই। Now, because we have no other source of cognition besides these two, it follows that error is effected only through the unnoticed influence of sensibility on understanding, through which it happens that the subjective grounds of the judgment joins with the objective ones and make the latter deviate from their destination. ইনটুইশনেও দোষ নেই, তারপরে ক্যাটেগরিজেও দোষ নেই, তাই দোষটা কোথায় হচ্ছে? কি হচ্ছে? অবজেক্টিভ কন্ডিশন, error is affected only through the unnoticed influence of sensibility. সেন্সিবিলিটির আননোটিসড ইনফ্লুয়েন্স হচ্ছে, সেন্সিবিলিটি এমন ভাবে ইনফ্লুয়েন্স করছে কাকে? অন আন্ডারস্ট্যান্ডিং কে, থ্রু হুইচ ইট হ্যাপেন্স দ্যাট, এমন ইনফ্লুয়েন্স যার দ্বারা কি হচ্ছে? সাবজেক্টিভ গ্রাউন্ড, সেখানে বলেছেন সাবজেক্টিভ গ্রাউন্ড, যেটা হচ্ছে ইমাজিনেশন। সাবজেক্টিভ গ্রাউন্ডস, ইমাজিনেশন কথাটা পরে বলেছেন। সাবজেক্টিভ গ্রাউন্ডস অফ জাজমেন্ট জয়েন উইথ অবজেক্টিভ ওয়ান্স। সাবজেক্টিভ গ্রাউন্ডসটা অবজেক্টিভ গ্রাউন্ডের সঙ্গে যুক্ত হতে হবে। অবজেক্টিভ গ্রাউন্ডটা হচ্ছে ইনটুইশন, সাবজেক্টিভ গ্রাউন্ডটা হচ্ছে ক্যাটেগরিজ, সেটা দিয়ে যুক্ত হতে পারে, কিন্তু এখানে একটা বিশেষ উপায়ে ইনফ্লুয়েন্স করছে এই অবজেক্টিভ গ্রাউন্ডটা সাবজেক্টিভ গ্রাউন্ডকে। and make the latter, মানে এই সাবজেক্টিভ গ্রাউন্ডটাকে কি করে? deviate from their destination, deviation হয় এখানে একটা। তাহলে এখানে ইনটুইশন এমন ভাবে আন্ডারস্ট্যান্ডিং কে ইনফ্লুয়েন্স করে, কিভাবে করে সেটা পরে, আগে বলেছি আবার পরে বলবো, যাতে করে আন্ডারস্ট্যান্ডিং এর ওই কনসেপ্ট গুলো ডিভিয়েশন হয়, যেখানে যে কনসেপ্ট লাগে না সেখানে সেটা বসিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে B351।
আরেকটু পড়ি। জাস্ট অ্যাজ এ মুভড বডি would of itself always stay in a straight line, যেমন একটা মুভিং বডি, একটা বস্তু একেবারে নিউটনিয়ান একটা স্ট্রেট লাইনে সেটা চলতে থাকবে, সেটা থামবে না। তাই তো নিউটন বলেছিলেন যে যেটা চলতে থাকে সেটা থামে না, যেটা থেমে আছে সেটা চলে না। তো এবং চলে কিভাবে? স্ট্রেট লাইনে চলে। কিন্তু কোনো ডিভিয়েশন এলে মাঝখানে কেউ এসে আরেকটা ওই স্ট্রেট লাইনে যে বস্তুটা চলছিল সেটাকে এসে যদি কেউ ধাক্কা মারে, তার একটা ডিভিয়েশন হবে। ধাক্কাটা মারবে কে? ধাক্কাটা বাইরের কেউ মারে না কারেন্টের ক্ষেত্রে, কারণ কনসেপ্টের ব্যাপার, ইনটুইশনের ব্যাপার। তাদের তো বাইরের জিনিস ধাক্কা আর মারতে পারবে না, তাদের মারে ভিতরের জিনিস ধাক্কা মারে, ওই ইনটুইশন আর কনসেপ্ট বলে এখানে উনি ওই তুলনা দিয়েছেন, দিয়ে বলছেন, এখানে আমি শেষ করব, দিয়ে বলছেন তাহলে এখানে কি হবে? একটা কম্পোজিট এফেক্ট হবে, যে ওইটা দেখো একটা অ্যারোর মুখের মতো হয়ে যাবে। এটা একটা স্ট্রেট লাইনে চলছিল, ওকে একটা ধাক্কা দিল, দিয়েও একটা অন্য লাইনে চলতে থাকলো, তাহলে অ্যারোর মুখের মতো হয়ে যাবে ওটা। আন্ডারস্ট্যান্ডিং কি করে সেক্ষেত্রে? ওইটাকে একটা অন্য কনসেপ্ট দিয়ে ধরে, তাহলে যেটা বসতো ওটার ওপর সেটা দিয়ে বসায় না, অন্য কনসেপ্ট। ওটা একটা স্ট্রেট লাইনের কনসেপ্ট বসতো, কিন্তু এখানে একটা অ্যারোর কনসেপ্ট বসে যাবে। তাই জন্য বলছেন, it will thus be necessary to regard the erroneous judgment of the understanding as a diagonal between two forces that determine the judgment in two different directions, enclosing an angle. ওটা যেন একটা অ্যাঙ্গেলের মতন হয়ে গেল, আন্ডারস্ট্যান্ডিংটা ডিভিয়েট করে গেল। কিন্তু এটা তুলনা, কারণ ওখানে সত্যিই তো অ্যাঙ্গেল হচ্ছে, এটা তুলনা দিচ্ছেন। এটাকে কিন্তু দৃষ্টান্ত হিসাবে দেখলে ভুল হবে। এখানে ডিভিয়েশন জিনিসটাই ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং এর যেটা অ্যাপ্লাই করার দরকার ছিল সেটা আর করতে পারলো না, অন্য একটা অ্যাপ্লাই করলো, এইটুকু শুধু তুলনা। কিন্তু ওখানে ওই অ্যাঙ্গেলের কনসেপ্টটা অ্যাপ্লাইড হচ্ছে, সেটা তো কারেক্টই হচ্ছে, ওটা ইলিউশন নয়, কিন্তু ওইটা দিয়ে বোঝাতে চেষ্টা করছে, এটাই আর কি। এনক্লোজিং অ্যান অ্যাঙ্গেল, সো টু স্পিক, এই জন্য বলছেন সো টু স্পিক, অ্যান্ড টু রিজলভ the composite effect into the simple effect। তাহলে ওখানে একটা কম্পোজিট এফেক্ট আছে, একটা স্ট্রেট লাইন ছিল, তারপর একটা ডিভিয়েশন হলো, সেটা একটা সিম্পল এফেক্ট দিয়ে দিলেন, একটা অ্যাঙ্গেল, এই কনসেপ্টে নিয়ে। ঠিক সেরকম ডিভিয়েশন হয় ইলিউশনের ক্ষেত্রে। Simple effect of the understanding and sensibility in pure judgments a priori, this must happen through transcendental reflection। পিওর জাজমেন্ট আপনারের ক্ষেত্রে এটা হয় ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশনের দ্বারা। রিফ্লেকশনের বাংলা করতে পারি মনন, তাহলে অতীন্দ্রিয় মনন। ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশন কি এখন এটা ব্যাখ্যা করছি না, আজকে সময় নেই, পরের দিন ব্যাখ্যা করব। আর ওই পিওর আন্ডারস্ট্যান্ড, পিওর জাজমেন্টস আপনারাই ওই ওই কথাটা যে বললেন, এটাকে উনি রেফার করতে চাইছেন। ওনার তো আসলে লক্ষ্য নয় ওই এম্পিরিক্যাল ইলিউশনকে ব্যাখ্যা করা, সেটা সম্পর্কে অল্প একটু যেটা বললেন সেটার থেকে আমরা উদ্ধার করলাম, কিন্তু ওইটার সেটার থেকে যেটুকু উদ্ধার করা যায় আমরা উদ্ধার করলাম, তার থিওরিটা কি দাঁড়াবে। কিন্তু আসলে তিনি যেতে চাইছেন ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের যে মেইন থিম ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন, সেটার কথাই বলছেন। আপনার এই জাজমেন্টের ক্ষেত্রে
পিওর আপ্রাইয়ারি জাজমেন্টের ক্ষেত্রে যে ইলিউশনটা হয় সেই ইলিউশনটার কথা বলছেন, সেটা রিফ্লেকশনে হয়, ট্রান্সেন্ডেন্টাল রিফ্লেকশনে হয়, থ্রু হুইচ, অ্যাজ অলরেডি শোন, every representation is assigned its place in the faculty of cognition. এই যে faculty of cognition কথাটা ইউজ করছেন, proper to it, and hence also influence of the latter is distinguished from it. এইখানে আমরা শেষ করি। তারপরে ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন, এটা হচ্ছে 295 এখানে শেষ করলাম। ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন কি সেটা পরের দিন বলবো। এই যে মানে আর একটা লাইন বলে শেষ করি, যে কেন এই ভুলটা হয় সেই কথাটা যে বলেছিলাম ইমাজিনেশনের কথাটা, সেটা বলছেন B352 তে, the faculty of judgment is misled through the influence of the imagination. স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওই যে বলছেন একটা ডিভিয়েশন হয়, ভিতর থেকেই হয়, ডিভিয়েশনটা ওই ইনটুইশনটাকে ডিভিয়েট করে দেয়, তার জন্য আন্ডারস্ট্যান্ডিং ঠিক কনসেপ্টটা বসাতে পারে না। কেন বসাতে পারে না? কারণ ওই মাঝখানে এসে, মাঝখানে যে ফ্যাক্টরটা কাজ করে সেই ফ্যাক্টরটা হচ্ছে ইমাজিনেশন। এটা B352। আচ্ছা, তারপরের কথাটা পড়ে তোমাদের বোঝাতে হবে, কারণ এই কথাটা এমন ভাবে কান্ট লিখেছেন এখানে লাগাতে পারবে না, ওই জন্য এই সেন্টেন্সটা পুরোটা পড়লাম না, ওইটুকু অংশ পড়লাম। তারপরে কিছু কথা আছে এই সেন্টেন্সটায়, সেটা এটার সঙ্গে যায় না। তারপরের প্যারাগ্রাফের অংশ, প্যারাগ্রাফ না, তারপরের কয়েকটা পরের সেন্টেন্সের সঙ্গে জুড়লে সেটার মানে বেরোবে। সেই জন্য সেটা আর আজকে বললাম না, আজকে এখানেই থামছি। তোমরা তোমরা কোনো প্রশ্ন থাকলে বলো, বা কোনো জায়গায় অস্পষ্ট হলে সেটা বলো, তাহলে এখানে থাকবে। তাহলে আমি